করোনা শনাক্তে অনুমোদন পাচ্ছে অ্যান্টিজেন টেস্ট, মৃত্যু 4000-এর কাছাকাছি। সহসা খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি পরীক্ষার বিষয়ে ভাবা হচ্ছে গুরুত্ব দিয়ে। সিনহা হত্যায় ওসি প্রদীপ সহ 7 পুলিশ, আরও 4 দিনের রিমান্ডে, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলছে র্যাব। নির্যাতনের শিকার মা মেয়ে সহ 3 জনের জামিন, তদন্তে নজর রাখছে হাইকোর্ট, মানবাধিকার কমিশনের ক্ষোভ। কোভিড বর্জ্য অপসারণে 2 সিটিতে মনিটরিং জোরদার, পুড়িয়ে ফেলা হচ্ছে ব্যবহৃত উপকরণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদের, সাথে আছি মিতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর 2 পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বেড়ে চলছে ধর্ষণের ঘটনা, পরিসংখ্যানের তথ্য, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ। করোনা শনাক্তকরণে এখনই অনুমোদন পাচ্ছে না র্যাপিড টেস্ট, তবে সীমিত আকারে অ্যান্টিজেন টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিআর ল্যাব সুবিধা নেই এমন হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট করা হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে তাইওয়ান সরকারের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। ফি কমিয়ে 88টি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা চালু থাকলেও সাধারণ মানুষের আগ্রহ কম। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিশেষজ্ঞ মহলেও আলোচনায় আছে অ্যান্টিজেন টেস্ট ও র্যাপিড টেস্টের অনুমোদনের ইস্যুটি। আর আগ্রহ আছে কোন দেশের ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ, তা পরিষ্কারভাবে জানার। সচিবালয়ের অনুষ্ঠানে সেসব প্রশ্নের জবাব দিলেন স্বাস্থ্যমন্ত্রী। র্যাপিড টেস্ট আমরা এই মুহূর্তে করব না, আমরা অ্যান্টিজেন টেস্ট যেটা আছে সেটা আমরা এখন অ্যালাউ করব সীমিত আকারে আমাদের হাসপাতালগুলোতে, এবং যেখানে আমাদের ল্যাব নাই সেখানে আমরা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আগামীতে আমরা করব। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, কোভিড পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেই হাসপাতালে 60 থেকে 70% শয্যা খালি থাকছে। কিছু কোভিড হাসপাতালকে নন কোভিড করার প্রক্রিয়াও এগিয়েছে বলে জানান তিনি। কাজে এখানে নিয়ে কোনো পলিটিক্সের জায়গা নয়, এটা যখন ভ্যাকসিন তৈরি হবে এবং যে ভ্যাকসিনটা কার্যকারী হবে, তাড়াতাড়ি পাবো, সাশ্রয় দামে পাবো, আমরা আশা করি সেটি গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রী। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিজিটাল কানেক্টিভিটির ব্যবহারে সফলতা মিলেছে বলে উল্লেখ করেন বাণিজ্য মন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। ডাক্তার মহোদয়ের সাথে কখনো ভয়েস কলে কথা বলেছেন, কখনো ভিডিও কলে কথা বলেছেন, এবং তাদেরকে স্বাস্থ্য সুপারিশ থেকে আরম্ভ করে সকল কিছুর ক্ষেত্রে এই সুযোগটা মানুষ কাজে লাগাতে পেরেছেন। দেশে বড় শিল্প পরিবারগুলো রয়েছেন, তারা যদি এগিয়ে আসেন মানুষের কল্যাণে, তাহলে দেশ উপকৃত হবে, সাধারণ মানুষ উপকৃত। অনুষ্ঠানে তাইওয়ানের প্রতিনিধিরা N95 মাস্ক, গ্লাভস, গগলস, সার্জিক্যাল মাস্ক 3 মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 3983 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 91টি ল্যাবে 13,382টি নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে 2485 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 14,56,038 জনের। মোট কোভিড-19 রোগীর সংখ্যা 2,97,083 জন। একদিনে 3,784 জন সহ মোট সুস্থ হয়েছে 1,82,875 জন। স্কুল কলেজ খোলার পরিবেশ এখনো হয়নি, তবে এইচএসসি ও জেএসসি সমমানের পরীক্ষা সম্পর্কে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এই তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে মন্ত্রিসভা বৈঠকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রয়াত নেত্রী আইভি রহমানের স্মৃতিচারণ করেন। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নেতাকর্মীর আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যারা মৃত্যুবরণ করেছে তাদের কথাটা আমি স্মরণকে, বিশেষ করে আইভি রহমানের কথা। প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি, একদম মানুষের সাথে। কোনো অহমিকা ছিল না, এই ছিল না। কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বিভৎস মৃত্যু, যেটা সত্যি মানে সহ্য করা যায় না। তো তারা তার মাগফিরাত কামনা করে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরও। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া বা পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সচিব। কওমি মাদ্রাসারা তারা আপিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট এগ্রি করে দিয়েছে। তবে স্কুল কলেজ এখনও খোলার মতন অবস্থায় আসতে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, কিন্তু পরীক্ষার বিষয়টা ওনারা খুব স্ট্রংলি চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে কি করা যায়। 1972 থেকে 1975-এর আগ পর্যন্ত প্রণয়ন করা আইনগুলো নতুনভাবে না করে শুধু সংশোধনী আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। যে 1972 সাল থেকে শুরু করে 1975-এর আগস্ট পর্যন্ত যে আইনগুলো এখন থেকে চেঞ্জ হবে, সেগুলো নতুন আইন হবে না, সেটা ওই আইনের একটা অ্যামেন্ডমেন্ট হবে, সংশোধন হবে। এই আইনগুলো যদি কার্যকর থাকে তাহলে যারা রিসার্চ করবে বা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিয়ে যারা কাজ করবে, তারা কিন্তু এই আইনগুলো আপনার চেক করলেই আপনার দেখলেই বুঝতে পারবে যে রাষ্ট্রের কাঠামোটা তখন কিভাবে ডেভেলপ করা হয়েছিল এবং কীভাবে রাষ্ট্র এবং প্রশাসন পরিচালনা করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক নীতি ও কৌশল নতুন প্রজন্মের জন্য সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্যাবিনেট সচিব। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল সহ 7 পুলিশের আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ভালো তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোহাম্মদ সরওয়ার। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার র্যাব 15-এর এএসপি খায়রুল ইসলাম আরও 7 দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সোমবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দলাল ছাড়া অন্য 4 পুলিশ সদস্য হলেন বহিষ্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। টোটাল আসামি হলো 7 জন, 4 জন আসামি হাজতে ছিল। এই 4 জন আসামির জন্য আমরা 7 দিনের রিমান্ড চাইছিলাম, হাজতে আসামি যারা। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আমাদের সুবিধাজনক সময় তাদেরকে নিয়ে যাব। এদিকে দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন, রিমান্ডে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা ভালো ফাইন্ডিং পেয়েছি এবং ওই ফাইন্ডিংয়ের আলোকে আমরা আরও কিছু কাজ করছি, কিছু সাক্ষী প্রমাণ দেখছি, যাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করছি। গত 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। রত্না জামান, 21শে টেলিভিশন। কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির অপরাধে কোমরে রশি দিয়ে ঘুরানো সেই মা মেয়ে সহ 3 জনকে জামিন দিয়েছেন আদালত। আর ঘটনা তদন্ত প্রক্রিয়ার উপর নজর রাখছেন বলে জানিয়েছেন হাইকোর্ট। এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ধরনের ঘটনার রোধে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি প্রয়োজন বলে মনে করেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। শাকির আরজু রিপোর্ট। কক্সবাজারের চকরিয়ায় শুক্রবার মধ্যযুগীয় কায়দায় গরু চুরির অভিযোগে মা মেয়েকে কোমরে রশি বেঁধে প্রকাশ্যে ঘোরানো হয়। এ সময় তাদের মারধরও করা হয়। পরে গরু মালিকের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। অভিযোগ ওঠে, এ ঘটনা ঘটেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এই পরিস্থিতিতে সোমবার জামিন পান মা মেয়ে সহ 3 জন। চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেবের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এরই মধ্যে জেলা প্রশাসন ঘটনা তদন্ত শুরু করেছে, আর তদন্তে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাইকোর্ট। ইতিমধ্যে কক্সবাজারের জেলা প্রশাসন এটার পক্ষে একটা অবস্থান নিয়েছেন। এই তদন্ততে যদি কোনো গাফিলতি থাকে, কোনো ধরনের ত্রুটি থাকে, আপনারা অবশ্যই আসবেন এবং আমরাও নজর রাখব। এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। কোনো মানুষকেই রাস্তায় এভাবে রশি দিয়ে বেঁধে ঘোরানোর এখতিয়ার কাউকে দেওয়া হয়নি। কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছি যাতে দ্রুততম সময়ের মধ্যে তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেন এবং কমিশনকে অবহিত করেন, এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আমরা বিষয়টিকে অবহিত করেছি। নানা কারণে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলে জানান মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। মহিলারা যদি গরু চুরি করে থাকে গ্রাম আদালতে যাবে, গ্রাম আদালতে তারা যাবে, কিন্তু কাউকে তো মারার সাহস আপনার হওয়া উচিত না। ইউনিয়ন কাউন্সিলের সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু আমার মনে হয় পর্যাপ্ত না। জেন্ডার নিয়ে তাদের সঙ্গে কথা বলা উচিত, এবং আমার মনে হয় খুবই তাড়াতাড়ি কক্সবাজারকে নিয়ে সরকারের চিন্তা করা উচিত। দোষীদের বিরুদ্ধে ফৌজদারি আইনের শাস্তির দাবি জানান তিনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড বর্জ্য নিষ্ক্রিয় করতে মনিটরিং বাড়িয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাসপাতাল বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন বলছে, প্রচলিত ইনসিনেটর করোনার বর্জ্য ধ্বংস করার জন্য যথাযথ নয়। আহমদ বাবু রিপোর্টে বিস্তারিত। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই চিকিৎসক, নার্স সহ হাসপাতাল সংশ্লিষ্ট সবাই ব্যবহার করছেন নানা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এগুলোর বেশিরভাগই একবার ব্যবহারের উপযোগী, বাকিগুলো একটা সময়ের পর পরিত্যাজ্য। এ কারণে প্রতিদিনই তৈরি হচ্ছে শত শত কেজি কোভিড বর্জ্য। এদিকে হাসপাতালের বাইরেও তৈরি হচ্ছে কোভিড বর্জ্য। মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করছে মানুষ, পরে ফেলে দিচ্ছে সড়কের পাশে বা অন্য কোনো খোলা জায়গায়। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। মেডিকেল বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান বলছে, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার কারণে বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। এই মাস্কগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সিনথেটিক। এখানে কিছু রাবারের ব্যবহার আছে, কিছু আয়রন আছে এখানে, এবং এইটা কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের ইনস্টলেশন করতে সমস্যা হচ্ছে। যে ইনস্টলেটরগুলো হচ্ছে শুধু মেডিকেল ওয়েস্টের জন্যই যথেষ্ট উপযুক্ত, কিন্তু এই কোভিড ওয়েস্টের জন্য মোটেও উপযুক্ত না। সিটি কর্পোরেশন বলছে, বাসা কিংবা প্রতিষ্ঠান থেকে কোভিড বর্জ্য সংগ্রহের পর তা পুড়িয়ে ফেলা হচ্ছে। 2 সিটি কর্পোরেশনের সমন্বয়ে মেডিকেল ওয়েস্ট বা ইউজড মেডিকেল ওয়েস্ট কোনোভাবে যেন বাইরে পড়ে না থাকে। সমন্বিত কার্যক্রম বা কার্যসূচি সৃষ্টি করে কিভাবে মূল বর্জ্যটা বা মোট বর্জ্যটা সংগ্রহ করা এবং এটাকে সরিয়ে ফেলা যায়। কোভিড বর্জ্য ধ্বংসের মানসম্পন্ন প্লান্ট দেশে নেই বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের এখানে কিন্তু মাইক্রোওয়েভ ডিকন্টামিনেশন সিস্টেমটা ওদের কিন্তু নাই। ওরা হয়তো ইনসিনারেশন পদ্ধতিতে করে, যেটা আসলে অত হেলদি না। কোভিড বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ কারিগরি উদ্যোগ না নিলে সংক্রমণ ঝুঁকি থেকে বের হওয়া কঠিন হবে বলছেন বর্জ্য ব্যবস্থাপকরা। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুর্নীতি মামলায় ডিআইজি প্রেজেন্স পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে চার্জশিট। টানা বৃষ্টিতে ফের বন্যা, তীব্র হচ্ছে নদী ভাঙন, পানিবন্দী মানুষের দুর্ভোগ। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 75-এর 15ই আগস্ট এবং 2004-এর 21শে আগস্ট একই সূত্রে গাথা, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্ণিক অবস্থানে দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। বলেন, জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়ে পুনর্বাসন না করতেন তাহলে ইতিহাস ভিন্ন হতো। রাজনৈতিক সহিংসতায় পারস্পরিক সম্পর্কে অলঙ্ঘনীয় দেয়াল বিএনপি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
15ই আগস্টে প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু, 21শে আগস্ট প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। খুনিকে যারা পুরস্কৃত করে, খুনির বিচারে পথ যারা রুদ্ধ করে, তারাও একই অপরাধী। 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে টার্গেট করে সেই অলঙ্ঘনীয় দেয়াল আরো উঁচু করা হলো। 21 আগস্টে হত্যাকাণ্ড কারা ঘটিয়েছেন তা দেশের প্রতিটি মানুষই জানে, বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ওই হামলায় নিহত আইভি রহমানের ছেলে পাপন তার মার মৃত্যুবার্ষিকীতে প্রতিক্রিয়ায় বলেন, আহত আইভি রহমানের চিকিৎসা করাতে প্রতি পদে বাধা পেয়েছেন, নানাভাবে হয়রানি করা হয়েছিল বলে জানান বিসিবি প্রেসিডেন্ট। 23 তারিখ রাত 2টার সময় আমাকে ফোন করে বলা হলো, খবর পেয়েছেন? কি খবর জানি না, বলে যে আপনার আম্মা তো মারা গেছে। আমরা মারা গেছে মানে একটু আগে তো দেখে আসলাম, 12টার সময়, এক্ষুনি তো দেখে আসলাম, বললো না মারা গেছে। তাই আমি আসছি বলে এসে লাভ নেই, আমরা দাফন দিয়ে দিই। আমরা দেখবো না, বললো না আমরা এখানেই দাফন দিয়ে দিব। তো এই যে জিনিসগুলা, এগুলো তো উপরের নির্দেশে হচ্ছে। উপরের নির্দেশটা কে দিবে সরকার ছাড়া? 21 আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। প্রয়াত নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় তারা এই দাবি জানান। জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলার বিচার কার্যকরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততার তথ্যোপাত্য তুলে ধরেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরেক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, 15ই আগস্টের ধারাবাহিকতায় 21 আগস্ট গ্রেনেড হামলা। যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তারা যৌথভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। 2004 সালে গ্র্যান্ড হামলা পরিচালনা করা হয়েছিল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে। বেগম খালেদা জিয়া সেই সময় পার্লামেন্টে দাঁড়িয়ে নিষ্ঠুর মিথ্যাচারের রসিকতা করেছিলেন। উনি বলেছিলেন শেখ হাসিনাকে আবার কে মারবে, শেখ হাসিনা কে মারবে, তো গ্র্যান্ড হামলা কারা করলো? এই হত্যার দায় কোনো অবস্থাতে বিএনপি এড়াতে পারে না, পারবে না, এবং এই হত্যার বিচারও বাংলার মাটিতে হবেই হবে। 2004 সালে 21 আগস্ট বিএনপি জামাত জোট সরকারের আমলে সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান। 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আইভি রহমানের পুরো নাম বেগম জেবুন্নেসা আইভি। 1944 সালের 7 জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চণ্ডীবের গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আইভি রহমানের ছিল নিবিড় সখ্য। রাজপথের আন্দোলনে তৃণমূলের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন স্বমহিমায়। 2004 সালের 21শে আগস্টও আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে সহযোদ্ধাদের মধ্যমণি হয়েছিলেন আইভি রহমান। নেতাকর্মী বা কর্মীদের মাঝখানে থেকেই তার তিনি তার কাজকর্মগুলি করতেন। এর কিন্তু শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যেন সমাবেশকে সফল করার জন্য সবাই যেন মঞ্চে না থাকি, সবাই যেন কর্মীদের মাঝখানে অবস্থান করে কর্মীদেরকে উৎসাহিত করি। এটা কিন্তু মাননীয় নেত্রী এই মহিষী নারী কাছ থেকে শেখার বিষয়। ওই দিনের রাষ্ট্র মদদে পরিচালিত গ্রেনেড হামলায় কেঁপে উঠেছিল বঙ্গবন্ধু এভিনিউ। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মানব দেয়ালে রক্ষা পেলেও প্রাণ হারিয়েছিল 24 জন নেতাকর্মী। গুরুতর আহত হয়েছিলেন আইভি রহমানও। এত বড় একজন নেত্রী যে পার্টিকে আরও কিছু দিতে পারত, সেই নেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আর কোনোদিন দ্বিতীয় আইভি আন্টি পাবো না। আন্টিকে আমরা বলেছিলাম, আন্টি আপনি মঞ্চে উঠে যান। বলে না, আমি যদি মঞ্চে উঠে যাই তোমরা কার কাছে শিখবে? তোমাদের সঙ্গে থাকি, তোমাদের কাছে, তোমাদের সাথে থেকে তোমাদের কিছু শিখিয়ে রেখে যাই। এটাই আমার তার সাথে শেষ কথা হয়েছিল। অবশেষে জীবন মৃত্যুর লড়াইয়ে হেরে যান আইভি রহমান। 24 আগস্ট সহকর্মী স্বজনদের কাঁদিয়ে পৃথিবী ছাড়েন তিনি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লাইসেন্স ছাড়া ব্যবসা, অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রির দায়ে রাজধানী মোহাম্মদপুরে আল শেফা ফার্মেসিকে 26 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ওষুধ দোকানটি এবং গোডাউন সিলগালা করা হয়। জব্দ করা হয় প্রায় 15 লাখ টাকা মূল্যের দেশি বিদেশি ওষুধ। র্যাবের ম্যাজিস্ট্রেট এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি কোনো রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে আসছিল। এমনকি নকল KN95 মাস্ক বিক্রি করত। এছাড়া ইনসুলিন সহ জীবন রক্ষাকারী ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হতো না। সম্পূর্ণ ওষুধ প্রশাসন তথা সরকারের অনুমোদনবিহীনভাবে এখানে বিভিন্ন প্রকার মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিষিদ্ধ ওষুধ, মিস ব্র্যান্ডেড ওষুধ সহ নানান ধরনের ওষুধ এখানে কিন্তু বিক্রি হচ্ছে এবং ওষুধ আইনের বিভিন্ন ধারায় সর্বমোট 26 লক্ষ টাকা অর্থদণ্ড আমরা আরোপ করেছি। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিআইজি প্রেজেন্স পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। এই মামলা পরবর্তী শুনানির তারিখ রয়েছে 31 আগস্ট। পার্থ গোপাল বণিক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গত বছরের 28 জুলাই রাজধানীর ভূতেরগলি এলাকায় পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালায় দুদক। এ সময় 80 লাখ টাকা জব্দ করা হয়। টানা বৃষ্টির কারণে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির কারণে ফের দেখা দিয়েছে বন্যা। নতুন করে দুর্ভোগে বানভাসী মানুষ। জোয়ারেও প্লাবিত হচ্ছে উপকূলে বিভিন্ন এলাকা, ভেসে যাচ্ছে মাছের ঘর, তলিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমা লিসা। সাতক্ষীরায় গত কয়েকদিনের টানা বর্ষণ ও নদী ভাঙনে শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্রায় 50টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ। খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে জলাবদ্ধতা তৈরি করে এসব গ্রামে। পানি সরাসরি বাড়ির ভিতরে ঢোকে, ঘরের ভিতরে ঢোকে, সাপ এই মাথার থেকে ঢোকে, ওই মাথার থেকে বেরোয়। রান্নাবান্না তো 3 সাথে আমরা করতে পারি না, রান্নাবান্না কাঠকুটো কিছু নেই, ঘর নেই যখন তখন তার রান্নাবান্নার কথাই আসে না সেখানে। বাগেরহাটে 5 দিনের অতি বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী কয়েক হাজার পরিবার। জোয়ারের পানিতে বাজার, ঘাট ও রাস্তা তলিয়ে গেছে। ঘরবাড়িতে পানি উঠে অনেকের রান্নাও বন্ধ রয়েছে। প্রতিদিনই জোয়ারের পানিতে 2 বার ডুবছে বাগেরহাট জেলা শহরের নিম্নাঞ্চল ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকা। মুরগির খামার টামার সব ভিজে একাকার হয়ে গেছে। প্রত্যেকের ঘরে পানি জমতে গেছে, পানি এসে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরে আবারও শুরু হয়েছে নদী ভাঙন। নদী তীরবর্তী এলাকার মানুষের দিনরাত কাটছে আতঙ্কে। জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীতে ভাঙন লাগছে, আমরা সরে যেতেছি এখান থেকে ভাঙা। গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ায় কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর, ত্রিফলতলী ও ঢালজোড়া ইউনিয়নের অধিকাংশ গ্রাম এখনো জলাবদ্ধ। তলিয়ে রয়েছে রাস্তাঘাট। যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির কারণে জামালপুরের 7 উপজেলার 10 লাখ মানুষ চরম দুর্ভোগে। পানির তীব্র স্রোতে 13,768টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পটুয়াখালীতে টানা বৃষ্টির সাথে অমাবস্যার জোয়ারে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে প্রায় 50টি গ্রাম। ভেসে গেছে জেলা সদরসহ কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালী, মির্জাগঞ্জ, দশমিনা, দুমকি, বাউফল উপজেলার সহস্রাধিক পুকুর ও ঘেরের মাছ। মাদারীপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও জেলার 4 উপজেলায় নদী ভাঙন অব্যাহত। প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার সহ নানা স্থাপনা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। 25 বছর আগে কতিপয় পুলিশ সদস্যের ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ইয়াসমিন। নারী নির্যাতনের এক প্রতীকী নাম আজও। এত বছরে কি কমেছে নারী নির্যাতন? পরিসংখ্যান বলছে প্রতি বছরই বেড়েছে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনা। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন নারী নির্যাতনের মামলাগুলো দ্রুতই নিষ্পত্তির আলোর পথ দেখাতে পারে। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের সহায়তায় বিস্তারিত শাকির আজু রিপোর্টে। ইয়াসমিন 13 বছরের এক কিশোরী। 1995 সালের 24 আগস্ট ঢাকা থেকে দিনাজপুর বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যা করে টহল পুলিশের একটি দল। এই ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে প্রাণ হারায় 7 জন। 2004 সালে দিনাজপুরের কোতোয়ালি থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক মইনুল হোসেন সহ 3 জনের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়।
সেই থেকেই প্রতি বছর 24শে আগস্ট পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ইয়াসমিনের বিচার পেয়েছি, কিন্তু আমরা আমাদের সমাজ থেকে আমরা এখনো ধর্ষণ শেষ করতে পারিনি। তবে 25 বছরেও পাল্টায়নি সমাজের চিত্র। পরিসংখ্যান বলে বেড়েছে ধর্ষণের ঘটনা। মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে 2020 সালের জুলাই মাসে ধর্ষণের শিকার হয়েছে মোট 107 জন, গণধর্ষণের শিকার 14 জন, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 3 জনকে। তো যতদিন পর্যন্ত এই বিচার আমরা নির্যাতিত মেয়েদের বা ধর্ষিত মেয়েদের বিচার পৌঁছে দিতে না পারছি, ততদিন পর্যন্ত আসলে এই ইয়াসমিন আন্দোলনের মতো আন্দোলন অত্যন্ত জরুরি। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, নারী নির্যাতনের মামলাগুলো নিষ্পত্তির হার খুবই কম, আর ধর্ষণের মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আলোর মুখ দেখে না। তনুর ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট পেলাম না। ঘরে বাইরে রাস্তাঘাটে এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। প্রত্যেক নির্যাতিতার ন্যায় বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করতে পারলেই নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ সম্ভব, বলছেন মানবাধিকার কর্মীরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও নিচ্ছি বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজার ট্রলার থেকে 13 লাখ ইয়াবা জব্দ, আটক 2, সবচেয়ে বড় চালান বলছে র্যাব। ওয়ার্কিং কমিটি বৈঠকে দিনভর উত্তেজনার শোরগোল, শেষ পর্যন্ত সোনিয়াই কংগ্রেসের সভাপতি থাকছেন। আমন্ত্রণ আবারও রাত 11টায় 21 সংবাদে। কক্সবাজারে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে 13 লাখ ইয়াবা জব্দ করেছে র্যাব। এ সময় 2 জনকে আটক করা হয়। রোববার গভীর রাতে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সদরের খুরুশকুলের মাঝিরঘাট এলাকায় প্রবেশের সময় তাদের ইয়াবাসহ আটক করা হয়। পরে কক্সবাজার র্যাব 15 কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটককৃতরা হল উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির 13 মোহাম্মদ আয়াজ ও সদর উপজেলার দক্ষিণ হাজিপাড়ার মোহাম্মদ বিল্লাল। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কাঁচা ও আধা পাকা ঘর নির্মাণে অন্যতম উপকরণ ঢেউটিন। বিশেষ করে গ্রামীণ জনপদে ঘর নির্মাণে এটি অন্যতম প্রধান উপাদান। বাজারে এখন পাওয়া যাচ্ছে পরিবেশ বান্ধব এবং আকর্ষণীয় ডিজাইনের নানা ঢেউটিন। তবে করোনার কারণে বিক্রি কমে যাওয়ার সমস্যায় পড়েছেন উৎপাদনকারী ও ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনার পাশাপাশি কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা বাড়ানোর দাবি তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সামর্থ্য অনুযায়ী একটি সুন্দর কাঁচা পাকা ঘর নির্মাণ গ্রামীণ মানুষের অন্যতম চাহিদা। গ্রামাঞ্চলে কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে সচ্ছলতা বাড়ছে মানুষের, আর এতে প্রতি বছরই বাড়ছে গৃহ নির্মাণের অন্যতম উপাদান ঢেউটিনের চাহিদা। বছরে 12 থেকে 14 লাখ মেট্রিক টন ঢেউটিনের চাহিদা রয়েছে বাজারে, যার বেশিরভাগ পূরণ হচ্ছে দেশীয়ভাবে। গুণমান বৃদ্ধি ও নকশা বৈচিত্র্যের কারণে পণ্যটির চাহিদা বাড়ছে বলে জানান উৎপাদকরা। যে আশ্রয়ন প্রকল্পটা যেগুলি হচ্ছে এগুলো কিন্তু বেসিক নিডের মধ্যেই পড়ে যাচ্ছে, যার কারণে এই ইন্ডাস্ট্রিটার এক্সিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি করোনার প্রভাবে ঢেউটিনের বিক্রি কমে যাওয়ায় কারখানা চালানো দুষ্কর হয়ে পড়েছে বলে জানান তারা। করোনাকালীন সময়ের মধ্যে আমরা একটু ফেস করছি, আমাদের আসলে ডিমান্ড অনেক বেশি কমে গিয়েছে। আমরা ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আমরা যে প্রফিট করার কথা ছিল সেটাও আমরা করতে পারছি না, এক্সপেক্টেড প্রফিট নাই, এবং আমাদের যে ডিমান্ড যেটা ওভারঅল ডিমান্ডটা কমে গেছে। টিনের শতভাগ উৎপাদন দেশে হলেও কাঁচামাল আমদানি করতে হয়, তাই শুল্ক ছাড়ের দাবি তাদের। ঢেউটিনের কাঁচামাল সিআর কয়েল আবার কাঁচামাল আছে এইচআর কয়েল, ওইটা ইম্পোর্ট করতে হয়, ওইটা 100% ইম্পোর্ট করতে হচ্ছে। সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে যেমন আপনার এইচআর কয়েল ইম্পোর্ট করতে ম্যাক্সিমাম 22%, 22 থেকে 25% লাগতেছে। ক্রয় ক্ষমতা বাড়ার ফলে রঙিন ঢেউটিনের চাহিদা বাড়ছে বলেও জানান উৎপাদক ব্যবসায়ীরা। রুচির পরিবর্তনের কারণে
আগে যে সমস্ত জায়গায় হোয়াইট স্টিল ব্যবহার হতো এখন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কালার স্টিল ব্যবহার হচ্ছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্বে 2,35,00,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। প্রাণহানি ছাড়িয়েছে 8,12,000। ব্রাজিলে মৃত্যু 1,14,000-এর বেশি, আক্রান্ত 36 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 58,74,000-এর বেশি আক্রান্ত আর মৃতের সংখ্যা 1,80,000 ছাড়িয়েছে। গেল 7 সপ্তাহে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মৃত্যু কমেছে। 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় সিউলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে ইউক্রেনের করোনা আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো শরণাপন্ন অবস্থায় আছেন। তিনি ছাড়াও তার স্বামী ও মেয়ে করোনা আক্রান্ত। এদিকে করোনা মহামারী পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে ৬৭টিরও বেশি দেশে চালু হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, সংক্রমণ এড়াতে নীতিমালায় ভিন্নতা থাকলেও অধিকাংশ দেশই বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়সের ভিত্তিতে মাস্ক ব্যবহারের নতুন নির্দেশনা দিয়েছে। তবে উদ্বেগ বাড়িয়েছে সম্প্রতি জার্মানি সহ বেশ কিছু দেশের পরিস্থিতি। সতর্কতার সত্ত্বেও শিক্ষার প্রতিষ্ঠানে ভাইরাস ছড়িয়েছে দেশগুলোতে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। ভিন্ন দৃশ্য স্কুলগুলোতে। মহামারী করোনা পাল্টে দিয়েছে গোটা বিশ্বের শিক্ষা কার্যক্রম। করিডোর, ক্লাসরুম বা খেলার মাঠ, সবখানেই মাস্ক পরে দূরত্ব মেনে চলতে হচ্ছে শিশুদের। জানুয়ারি থেকে কয়েক মাস বন্ধ থাকার পর জুন জুলাইয়ে বেশ কিছু দেশে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ। নরওয়ে, দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান সহ বেশ কিছু দেশে সফলতা মিললেও জার্মানি, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে স্পষ্ট হয় ব্যর্থতার চিত্র। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ইউরোপ ও মধ্য এশিয়ার অধিকাংশ দেশ শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়। দীর্ঘ তর্ক বিতর্ক ও আলোচনার পর সংক্রমণ ঠেকাতে নিজস্ব নীতিমালা নির্ধারণ করে। এর মধ্যে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, শরীরের তাপমাত্রা পরিমাপ ও হাত ধোয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। পরিবহন ব্যবস্থা ও শ্রেণীকক্ষেও পরিবর্তন এনেছে অনেকে। ছোট ছোট গ্রুপে ভাগ করে আলাদা সময়ে ক্লাস ও অতিরিক্ত শিক্ষক রেখেছে অনেক দেশ। এদিকে নতুন নির্দেশনায় 12 বছর ও তার বেশি বয়সী শিশুদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং 6 থেকে 11 বছর বয়সীদের ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে মাস্ক পরার বিধান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO advises that governments should encourage the general public to wear masks where there is widespread transmission and physical distancing is difficult. সুরক্ষা ও শিক্ষা একসঙ্গে নিশ্চিত করা চ্যালেঞ্জিং, এমন মত থেকে কেউ কেউ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। যদিও ডিজিটাল পদ্ধতির সহজলভ্যতা এবং শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। ওয়ার্কিং কমিটির বৈঠকে দিনভর উত্তেজনা এবং শোরগোল শেষে সোনিয়া গান্ধী ভারতে কংগ্রেস পার্টি অন্তর্বর্তী সভাপতি থাকছেন। দলীয় নেতাদের অনুরোধে তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। নেতৃত্ব নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অসন্তোষের জের ধরে সোমবার বেলা 11টার দিকে কংগ্রেস পার্টি ওয়ার্কিং কমিটি অনলাইনে ভার্চুয়াল বৈঠকে বসে। এই পরিস্থিতিতে কংগ্রেসের হাল কার হাতে যাচ্ছে, গান্ধী নাকি এ পরিবারের বাইরের কেউ, তা নিয়ে প্রশ্ন ওঠে। সোনিয়া আপাতত আবারও দায়িত্ব নিতে রাজি হওয়ায় সেই প্রশ্নের উত্তর অজানাই থেকে গেল। তবে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরুর বিষয়ে ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। উত্তর কোরীয় নেতা কিম জং উন কোমায় থাকায় দেশের ক্ষমতা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন তার ছোট বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়া এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো বলছে, চলতি বছর কিমকে জনসম্মুখে খুব একটা দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। এর আগে কিম ইয়ো জংকে দেশটির সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব দিয়েছিলেন কিম। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রধান নীতি নির্ধারক হিসাবে কাজ করবেন তিনি। নিচ্ছে আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠবার শিরোপা জিতল জার্ন বায়ার্ন, পিএসজির স্বপ্নভঙ্গ। বার্সেলোনায় থাকছেন না মেসি, পরবর্তী ঠিকানা নিয়ে নানা গুঞ্জন।
বার্সেলোনায় থাকছেন না মেসি। নতুন কোচ রোনাল্ড কোমানের সঙ্গে সাক্ষাৎ করে মেসির কথায় থাকার ব্যাপারে স্পষ্ট করে কোনো আভাস পাওয়া যায়নি। এখন দেখার বিষয় বার্সা ছাড়ার পর মেসি কোথায় যান। এ নিয়ে এরই মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ বলেছেন ইতালি ইন্টার মিলানে যাবেন মেসি, আবার কেউ বলছে পুরনো বসের দল ম্যান সিটিতে যাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। বিতর্কের মধ্যে উঠে এসেছে পিএসজির নামও। যে কোনো মূল্যে মেসিকে কিনতে চায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পর কোচ টমাস টুখেল সরাসরি জানিয়ে দেন তারা মেসিকে স্বাগত জানাতে প্রস্তুত। শুটিং ফেডারেশনের সমস্যা নিরসনে এনএসসির নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী ইউনিয়নে আলোচনার সভা ও দোয়া মাহফিলে তিনি বলেন, শুটিং ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী ও মহাসচিব ইন্তেখাবুল হামিদের মাঝে দ্বন্দ্ব খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি এ সুপারিশ করেছে মন্ত্রণালয়ের কাছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন টেনিসের পুরুষ এককের শেষ 16তে উঠেছেন স্টিফানো টিসপিটাপ ও ডেভিড ডফিন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে শেষ 16র টিকিট পান গ্রিক তারকা টিসপিটাপাস। দুর্দান্ত লড়াইয়ে জয় পান 6-1, 6-3 গেমে। এদিকে দিনের অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার বর্ন করিকের বিপক্ষে 7-6, 6-4 গেমে জয় পেয়েছেন বেলজিয়ান তারকা ডেভিড গফিন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা শনাক্তে অনুমোদন পাচ্ছে অ্যান্টিজেন টেস্ট, মৃত্যু 4000-এর কাছাকাছি। সহসা খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি পরীক্ষার বিষয়ে ভাবা হচ্ছে গুরুত্ব দিয়ে। সিনহা হত্যায় ওসি প্রদীপ সহ 7 পুলিশ ও 4 দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলছে র্যাব। নির্যাতনের শিকার মা মেয়ে সহ 3 জনের জামিন, তদন্তে নজর রাখছে হাইকোর্ট, মানবাধিকার কমিশনে ক্ষোভ। কোভিড বর্জ্য অপসারণের 2 সিটিতে মনিটরিং জোরদার, পুড়িয়ে ফেলা হচ্ছে ব্যবহৃত উপকরণ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। এরপর রয়েছে আমাদের রাত 1টার সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ। ধন্যবাদ।